তিস্তা বহুমুখী প্রকল্পে অংশীজন হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আলোচনা। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 2 পাইলট উদ্ধার, একজনের অবস্থা আশঙ্কাজনক। সাগরপথে ইউরোপ পাড়ির তালিকায় শীর্ষে বাংলাদেশ, মৃত্যুর কোলে ঢলে পড়ে 12%। পর্যটন শিল্পের মহাপরিকল্পনা চূড়ান্ত, 1,500 স্পটের উন্নয়ন করবে সরকার, বিদেশি বিনিয়োগে সাড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুর বাজারে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তিস্তা বহুমুখী প্রকল্পে অংশীজন হতে চায় ভারত, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বাংলাদেশিদের ভিসা জটিলতা, ট্রানজিট, কানেক্টিভিটি, সীমান্ত পরিস্থিতি, তিস্তা ইস্যু এবং প্রধানমন্ত্রীর ভারত সফর ইস্যুতে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করা এবং নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত সহযোগিতা করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সাথে তো আমাদের বহুমাত্রিক নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সকালে আকাশে উড্ডয়নরত অবস্থায় পতেঙ্গার বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানের পাইলট ও কো পাইলট প্যারাসুট দিয়ে নিচে নামতে গিয়ে আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, আকাশে উড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায় এবং পরে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি ছড়িয়ে ছিটিয়ে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে পড়েছে। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। প্রায় 1,500 পর্যটন স্পটে উন্নয়ন করবে সরকার। বিশ্বমানের করে গড়ে তুলতে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগে। এরই মধ্যে মিলেছে সাড়াও। তবে পরিকল্পনার পাশাপাশি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ব্যবসায়ীদের। আহমদ বাবুর প্রতিবেদন। বৈচিত্র্যময় প্রকৃতি আর ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা কুয়াকাটায় একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য সত্যি তুলনাহীন। পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য মন কাড়ে পর্যটকের। ট্রেকিং এর জন্য তরুণদের প্রধান আকর্ষণ। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কিছু বাধা আছে। যেগুলো পর্যটন কেন্দ্র আছে এগুলো রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু যদি উন্নত করা যায়, তো সেক্ষেত্রে যারা বিদেশে থেকে আসবে তাদের এই বাংলাদেশের প্রতি একটা আগ্রহ বাড়বে। পর্যটক যে প্লেসগুলো আছে, স্পটগুলো আছে, এগুলোর প্রতি যদি আমাদের সরকার যদি কোনো কাজ করতে পারে, তাহলে আমি মনে করি যে সরকার ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবে। দক্ষিণে সুন্দরবন পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া সিলেটের অপরূপ প্রকৃতি, হাওরের জলমগ্ন জীবন এক অনন্য পর্যটন সম্ভাবনা। কিন্তু পর্যটন এলাকায় দেশি দর্শনার্থী থাকলেও নেই বিদেশি পর্যটক। মূলত নীতি সহায়তা না থাকায়, অবকাঠামো সংকট, বিদেশি গণমাধ্যমে প্রচারহীনতা এবং পরিকল্পনা বাস্তবায়নে দুর্বলতার কারণেই এগুতে পারছে না পর্যটন খাত। ট্যুরিজমে যারা উন্নতি করেছে প্রত্যেকটা দেশেই কিন্তু এটা সরকার প্রধান যিনি থাকেন তার নিয়ন্ত্রণে থাকে। তার কারণটা হচ্ছে পর্যটন শিল্পের যে খাতগুলো আছে
এখানে অনেকগুলো মন্ত্রণালয় সম্পৃক্ত। আসলে এটা একটা সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। পর্যটন খাতকে যদি আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে আজকে জড়িত করতে পারেন, তাহলে দেখবেন এর রূপটাই পাল্টে যাবে। পর্যটনের উন্নয়নে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা, তবে নানামুখী আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি। তবে এবার মহাপরিকল্পনায় আছে রোডম্যাপ। এর মাধ্যমে দেশের ১,৫০০ পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার। ৫৩টি ক্লাস্টারের মধ্যে ৮ বছরে উন্নয়ন করা হবে ১৯টি। বিদেশি পর্যটকদের জন্য আলাদা স্পটের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সারা বিশ্বের ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমরা এখন বেসরকারি উদ্যোক্তাদের সাথে কথা বলতে চলছে। সৌদি আরবের একটা টিম আসবে এই মাসে, তারপরে জাপানি একটা কোম্পানি আমাদের সাথে কথা বলে গেছেন, তারপরে আমাদের আরও বিভিন্ন দেশের সাথে আমাদের আলোচনা চলছে। আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, এটা শেষ পর্যায়ে আছে। পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে পর্যটন কর্পোরেশন মনে করছে এ খাতের উন্নয়ন কেবল একটা মন্ত্রণালয়ের বিষয় নয়, সমন্বিত উদ্যোগ দরকার। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসে সাগরপথে ইতালি প্রবেশকারীদের মধ্যে ২৩% বাংলাদেশি। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দেওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যেও বাংলাদেশি নাগরিকের সংখ্যা কম নয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই পারে অবৈধ অভিবাসন বন্ধ করতে। দুলি মল্লিকের রিপোর্ট। উত্তাল সাগরের ছোট্ট ভঙ্গুর নৌকায় গাদাগাদি করে অনেক মানুষ। সবার লক্ষ্য ইউরোপের উন্নত কোনো দেশ। তাই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন এই অভিবাসন প্রত্যাশীরা। বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে এই নৌকায় রয়েছেন বাংলাদেশিরাও। UNHCR বলছে, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭,১৬৯ জন সমুদ্রপথে ইতালি প্রবেশ করেছেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ২,৬৭০ জন। এই পরিসংখ্যান বাংলাদেশকে সমুদ্রে পাড়ি দেওয়ার তালিকায় শীর্ষে রেখেছে। তবে সবাই সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে পারে না। পথেই নৌকা ডুবে বা উত্তাল ঢেউয়ের তোড়ে অনেকেরই মৃত্যু হয় ভূমধ্যসাগরে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইমোর প্রতিবেদন বলছে, সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যে 12% বাংলাদেশি। অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে তরুণদের সংখ্যাই বেশি, কারণ জানান সাবেক রাষ্ট্রদূত। তারা সব ভাবছে যে এখানে চাকরি বাকরি পাচ্ছে না, যে চাকরি পাচ্ছে, যা বেতন তাদেরকে বলা হচ্ছে। কারণ এখানে যারা অনেকেই আছে, হাজার হাজার যারা বেরোচ্ছে, মনে করো হাই HSC পাস করে শুধু নয়, কলেজে পড়াশোনা করেছে। কলেজে পড়াশোনা করে পার করতে করতে 18-20 হয়ে গেছে। সে 20 বছর বয়সে সে ভাবছে যে আমি চাকরি পাবো না কেন। সবাই যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তা নয়, তখন তারা বলে যে আমরা এখানে চাকরি পাবো না। তখন ডিপ্লোমা করে যদি তাড়াতাড়ি কোনো চাকরি পাওয়া যায় চেষ্টা করে। কিন্তু ওই যে পুরোটা ব্যাচেলার্স ডিগ্রি করতে হবে, অনার্স করতে হবে, কিংবা মাস্টার্স করতে হবে, এবং টেকনিক্যাল ব্যাপারে করতে হবে। 3 থেকে 15 লাখ টাকার বিনিময়ে দালাল চক্রের হাত ধরে নানা পথ ঘুরে ইউরোপের পথে পা বাড়ায় বাংলাদেশিরা। বিশ্লেষকরা বলছেন, অবৈধ এই পথ বন্ধ করতে প্রয়োজন কঠোর পদক্ষেপ। আমাদের যদি স্কিল্ড লেবার হয়, যদি স্কিল করা যায় তাদেরকে, যে তারা যদি জানে কীভাবে ভাষা তারা জানে, তারা স্কিল্ড লেবার হিসেবে আজকাল ডিজিটাল দুনিয়া, তারা ডিজিটাল কোনো জিনিস ঠিকঠাক করা তারা যদি করতে পারে, তখন তারা এসে তাদেরকে এখানে ওই দেশ থেকে লোক এসে তারা বলবে যে ঠিক আছে, আমাদের দেশে অনেক বেশি পয়সা খরচা হচ্ছে, আমরা এখান থেকে রিক্রুট করে নিয়ে যাই। 2023 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে বাংলাদেশের অবস্থান চতুর্থ ছিল। 2022 সালে ছিল তৃতীয়। এবার ফের 3 মাসে আবার শীর্ষে বাংলাদেশ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। মাতৃভাতা, জন্ম নিবন্ধনের টাকা আত্মসাৎ, খালিশা চাপানি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে নামছে জেলা প্রশাসন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিশ্বের দরবারে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাসে এক সমুজ্জ্বল নক্ষত্রের নাম। আমৃত্যু ভালোবেসেছেন দেশকে, ক্ষমতার অতি কাছাকাছি থেকেও রাজনীতিতে ছিলেন নির্মোহ। খুবই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ।
মাহমুদ হাসানের রিপোর্ট। 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফতেহপুর গ্রামে জন্ম ডক্টর এম ওয়াজেদ মিয়ার। বন্ধু ও পরিবারে পরিচিত ছিলেন সুধা মিয়া নামে। বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা ময়জুন্নেসার 7 সন্তানের সর্বকনিষ্ঠ। 1956 সালে রংপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন 1958 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 1961 সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে হন সহসভাপতি। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঠিক পরের বছরই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে চাকরিতে যোগ দেন আণবিক শক্তি কমিশনে। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে লাভ করেন ডক্টরেট ডিগ্রি। একই বছর 17 নভেম্বর দেশে ফিরে যুগল জীবন শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। তাদের 2 সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল স্বমহিমায় উজ্জ্বল। অনার্সে সেকেন্ড মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হন, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিউক্লিয়ার ফিজিক্সে, এবং এরপরে উনি পিএইচডি করেন ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং আগে পরের রাজনৈতিক প্রেক্ষাপটে গৌরবোজ্জ্বল অংশগ্রহণ ছিল ডক্টর ওয়াজেদ মিয়ার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ায় কারাবরণও করতে হয় তাকে। 62 যে শিক্ষা আন্দোলন, ওই আন্দোলনে তিনি আন্দোলন করতে যেয়ে উনি জেলে ছিলেন, এবং ওই সময় বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয় সেন্ট্রাল জেলে। বঙ্গবন্ধু ওই সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ছিলেন, এবং তখনই উনি বঙ্গবন্ধুর সংস্পর্শে আসেন। দেশ বরেণ্য গুণী এই বিজ্ঞানীর গবেষণামূলক বইগুলো পড়ানো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। উনি বেশ কিছু বই লিখেছেন যেগুলো আন্ডার গ্র্যাজুয়েটে ছাত্রদের পড়ানো হয় এই ফিজিক্স সম্পর্কে আর কি। হ্যাঁ, মানে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিজিটিং প্রফেসরও ছিলেন, এখানে আমাদের ছাত্রদের পড়িয়েছেন যখন উনি অ্যাটমিক এনার্জি কমিশনে জব করতেন। সফল এই পরমাণু বিজ্ঞানী চিরবিদায় নেন 2009 সালের 9 মে। কর্মগুণ ও সহজ সরল দেশপ্রেমী হিসেবে তিনি স্মরণীয় ও অনুকরণীয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গাফিলতি, নিঃসন্তান নারীর নামে মাতৃভাতার টাকা তুলে আত্মসাৎ করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারী খালিশা চাপানি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারীর প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 2 শতাধিক নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ দেন ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। অভিযোগ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ সন্তান নেই বা অনেকের সন্তান স্কুলে পড়ে কিংবা সদ্য বিবাহিত এমন 30 জন সুবিধাভোগী নারীর নামে তোলা হয়েছে 3 লক্ষাধিক টাকা। এসব টাকা উত্তোলনে ব্যবহার করা হয়েছে চেয়ারম্যানের লোকজনের মোবাইল নাম্বার, যেগুলো এখন বন্ধ। এই কার্ডটা কিভাবে হইলো আর কে খাচ্ছে তা আমি জানি না। এই চক্র যারা এটার সাথে জড়িত তাদের আমি শাস্তি দাবি। জন্ম নিবন্ধন, বিধবা ভাতা, রেশন কার্ড, এলজিএসপির বরাদ্দ সহ নানা কাজে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। 200 টাকা দিনুম দিয়ে কার্ডটা আবার এক নিয়ে 2 বেশ চাল তুলছি। বলতেছে যে কার্ডটা দিলে নাকি ওনার বলেন চেয়ারম্যান সাহেবের বল লস হবে। চেয়ারম্যান সাহেব এই জন্য কার্ডটা আমাকে দিচ্ছে না। জন্ম নিবন্ধনে তো 150 টাকা বরাদ্দ, সেখানে 1000 টাকা 750 টাকা কিভাবে লাগে? তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের দাবি, প্রতিপক্ষ লোকজনকে দিয়ে এসব বলাচ্ছে। এই অভিযোগগুলা ভিত্তিহীন, এই অভিযোগগুলা মিথ্যা, এই অভিযোগগুলা বানোয়াট। আমার প্রতিপক্ষ ভাইয়েরা তাদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই টিমটি কাজ করছে। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পেলে সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়নে ইউনিয়ন পরিষদে স্বচ্ছ সেবার প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছে দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ সুনামগুলো জানাবো আরও একবার। তিস্তা বহুমুখী প্রকল্পে অংশীজন হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আলোচনা। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 2 পাইলট উদ্ধার, একজনের অবস্থা আশঙ্কাজনক।
সাগরপথে ইউরোপ পাড়ির তালিকায় শীর্ষে বাংলাদেশ, মৃত্যুর কোলে ঢলে পড়ে 12%। এবং পর্যটন শিল্পের মহাপরিকল্পনা চূড়ান্ত, ১৫০০ স্পটে উন্নয়ন করবে সরকার, বিদেশি বিনিয়োগের সানা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে।